দারোগার দপ্তর থেকেই নেওয়া আমাদের আজকের গল্প মৃত্যু রহস্য। কেওড়াতলা শ্মশানে আনা হয় এক বৃদ্ধার মৃতদেহ, কিন্তু তার মাথার পেছন দিকে দেখা যায় এক গভীর ক্ষত। বৃদ্ধার মৃত্যু কি স্বাভাবিক, নাকি তাকে হত্যা করা হয়েছে? এই রহস্যের সমাধান করবেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। কিভাবে, তার জন্য শুনতে হবে আমাদের আজকের নিবেদন রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে নেওয়া গল্প মৃত্যু রহস্য। আসুন শোনা যাক। খুব বেশি দিন আগের ঘটনা নয়। একদিন সন্ধ্যার একটু আগে খবর পেলাম যে কেওড়াতলার ঘাটে একজন বৃদ্ধা স্ত্রীলোককে সৎকারের জন্য আনা হয়েছে, কিন্তু তার মাথায় একটা আঘাতের চিহ্ন থাকায় সেই ঘাটের সব রেজিস্ট্রারের মনে হয় যে নিশ্চয়ই কেউ মাথায় আঘাত করে এই বৃদ্ধাকে খুন করেছে। তাই তিনি এই মৃতদেহের সৎকারের কাজ বন্ধ রেখে থানায় খবর দেন। যেসব ব্যক্তি মৃতদেহ এখানে এনেছিল, পুলিশ শ্মশান ঘাটে না পৌঁছানো পর্যন্ত তাদেরকেও সেখানে আটক করে রাখেন তিনি। থানার কর্মচারীরা খবর পাওয়া মাত্রই সে ঘাটে গিয়ে উপস্থিত হন। কিন্তু সব কথা শুনে কিছুই স্থির করতে না পেরে এই অনুসন্ধানের কাজে তাদের সাহায্য করবার জন্য আমাদের অর্থাৎ গোয়েন্দা বিভাগের সাহায্য প্রার্থনা করেন। যখন এই সংবাদ আমাদের কাছে এসে উপস্থিত হয়, তখন আমি ছাড়া আর কোনো কর্মচারী আমাদের থানায় উপস্থিত ছিলেন না। ফলে এই অনুসন্ধানের ভার আমার উপরেই এসে পড়ে। থানা থেকে বের হয়ে প্রথমেই আমি কেওড়াতলা ঘাটে গিয়ে উপস্থিত হই। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই জানেন যে কেওড়াতলা ঘাটটি কালীঘাটেরই কাছে, তাই বাইরের অধিকাংশ মৃতদেহই এইখানে সৎকারের জন্য আনা হয়। সেই ঘাটে উপস্থিত হয়ে আমি দেখলাম একটা ভাঙা দড়ির খাটের উপর একজন স্ত্রীলোকের মৃতদেহ রাখা রয়েছে। সেই মৃতদেহ দেখে আমার মনে হলো মৃতা ব্যক্তির বয়স ৮০ বছরের কম তো হবে না। তার শরীর নিতান্তই জীর্ণ এবং শীর্ণ। দেখে মনে হয় অনেকদিন ধরেই তিনি রোগগ্রস্ত ছিলেন। শরীরের অবস্থা এমন হলেও তার কপালের উপরের দিকে মাথার কাছে একটা আঘাতের চিহ্ন কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। আঘাতটি খুব সামান্য বলেও মনে হলো না। দৈর্ঘ্যে প্রায় ৩ ইঞ্চি এবং প্রস্থে প্রায় ২.৫ ইঞ্চি হবে। এই আঘাতের চিহ্ন পুরনো বলেও মনে হলো না, বরং এটাই মনে হলো যেন বৃদ্ধা আজই এই আঘাত পেয়েছেন এবং ক্ষতস্থান থেকে বেশ রক্তপাত হয়েছিল। কারণ এখনো সেই ক্ষতস্থানের আশেপাশের জায়গায় শুকনো রক্তের চিহ্ন রয়ে গেছে এবং ক্ষতস্থানের উপরের চামড়াও সেরকম শক্ত হয়ে যায়নি। আরও দেখলাম সেই আঘাতের উপর কাঁচা মাটি লাগার দাগ বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে। মৃতার এইরকম অবস্থা দেখে কিভাবে এবং কারা এই মৃতদেহ এখানে নিয়ে এসেছে তা জানবার জন্য রেজিস্ট্রারকে জিজ্ঞেস করায় তিনি বললেন, আজ বেলা ১টা নাগাদ রামেশ্বর ও ভবতারণ নামে দুজন ভদ্রলোক এবং বিলাসী বলে একজন স্ত্রী লোক, এই ৩ জন মিলে এই মৃতদেহ সৎকার করবার জন্য নিয়ে আসে। সৎকারের আগে নিয়ম মাফিক আমি যখন এই মৃতদেহ দেখতে যাই, সেই সময় দেখতে পাই যে মাথায় বেশ বড় একটা ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে এর মাথায় সেই আঘাত লেগেছে তা ওদের জিজ্ঞেস করায় কেউই তার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। এইরকম নানা কারণে আমার মনে সন্দেহ হয়, সুতরাং বাধ্য হয়েই আমাকে থানায় খবর দিতে হয়। রেজিস্ট্রারের কথা শুনে আমি এক এক করে রামেশ্বর এবং ভবতারণকে ডেকে পাঠালাম। আলাদা আলাদা ভাবে ওদের জিজ্ঞাসা করায় ওরা দুজনেই বললেন, আমরা হলাম গিয়ে বিলাসীদের প্রতিবেশী। আজ সকাল 11টা নাগাদ বিলাসী আমাদের বাড়িতে এসে বলে যে তার শাশুড়ি নাকি মারা গেছেন, কিন্তু সেই রকম লোকজন কেউ না থাকায় সৎকারের জন্য তাকে শ্মশানে নিয়ে যেতে পারছেন না। বিলাসীর যে তার শাশুড়ি ছাড়া আর কেউই ছিল না, আর এ কথা আমরা অনেক দিন ধরেই জানতাম। আর আরও জানতাম যে বৃদ্ধা অনেক দিন ধরেই রোগে ভুগছে। এই সমস্ত নানা কারণেই আমাদের মনে কোনো রকমের সন্দেহ উদয় হয়নি, বরং বিলাসীর এরকম অসহায় অবস্থা দেখে আমাদের মনে দয়াই হয়েছিল। সুতরাং প্রতিবেশী হিসেবে যেটুকু কর্তব্য আমরা তো সেটুকুই করেছি।
আপনারা যখন সৎকারের জন্য বৃদ্ধাকে আনতে তার বাড়িতে যান তখন তাকে কেমন অবস্থায় দেখেছিলেন? সৎকারের জন্য বৃদ্ধাকে নিয়ে যেতে আমরা যখন বিলাসীদের বাড়িতে যাই তখন দেখতে পাই তাদের ঘরের দাওয়ার উপর বৃদ্ধার মৃতদেহ শোয়ানো আছে, আর একটা কাপড় দিয়ে সেই মৃতদেহের আপাদমস্তক ঢাকা দেয়। এই অবস্থা দেখে একটা খাট আনিয়ে সেই ঢাকা অবস্থাতেই মৃতদেহ আমরা তার উপর উঠিয়ে দিই এবং অবশেষে আমরা দুজনে সেই মৃতদেহ সৎকারের জন্য এখানে নিয়ে আসি। বিলাসীও আমাদের সঙ্গেই আসে। যে অবস্থায় পড়ে আমরা এই মৃতদেহ এখানে নিয়ে এসেছি সেই ঘটনা সমস্তই আপনার কাছে বললাম। এছাড়া আমরা আর কিছুই জানি না। এখন দেখছি অপরের উপকার করাটাই আমাদের অন্যায় হয়েছে, কারণ আমরা যদি এভাবে বিলাসীর উপকার করতে না এগিয়ে আসতাম তাহলে আমাদের এই বিপদেও পড়তে হতো না। দুই প্রতিবেশী ভদ্রলোকের কথা শুনে আমি সেই স্ত্রীলোক অর্থাৎ বিলাসীকে ডেকে পাঠালাম। তাকে এই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করায় সে বলল, এই বৃদ্ধা আমার শাশুড়ি। আমি অনেকদিন হলো বিধবা হয়েছি। বিধবা হওয়ার পর থেকে আমি আর আমার শাশুড়ি আমরা দুজনেই ওই বাড়িতে থাকতাম। আমাদের আর কেউ নেই। তোমাদের সংসার চলতো কিভাবে? আমার শাশুড়ির কাছে কিছু টাকা পয়সা ছিল, তাই দিয়েই আমরা এতদিন জীবনযাপন করে এসেছি। এছাড়া বড় বাজারে আমার স্বামীর একটা হুঁকোর দোকান ছিল। আমার স্বামীর মৃত্যুর পর সেই দোকানেরই একজন কর্মচারীকে সেটার ভার দেওয়া হয়। সে মাসে মাসে কিছু টাকা দিয়ে থাকে, তা থেকেই আমরা সংসার খরচ চালিয়ে নিই। তোমাদের আর কোনো সঞ্চয় নেই? শুনেছি আমার শাশুড়ির কাছে নাকি কিছু নগদ অর্থ আর কিছু গয়নাগাটিও ছিল, কিন্তু আমি স্বচক্ষে তা কখনো দেখিনি, বা তিনিও আমাকে কখনো দেখাননি। তবে কথায় কথায় অনেক সময় বলতেন যে তার মৃত্যুর সময় তার যা কিছু সম্পত্তি আছে তা নাকি আমাকে দিয়ে যাবেন, কিন্তু তার মৃত্যুর সময় আমার সাথে তার দেখা না হওয়াতে তিনি কিছুই বলে যেতে পারেননি বা কিছু দিয়েও যাননি। সুতরাং তার কি আছে বা না আছে তা এখনো আমি কিছুই জানতে পারিনি। আচ্ছা, তোমার শাশুড়ি মোটামুটি কবে থেকে অসুস্থ? আমার শাশুড়ির বয়স খুব একটা কম নয়, ওই 80 বছর মতো হবে। তার এতটা বয়স হয়েছিল ঠিকই, কিন্তু তিনি দুর্বল বা অকর্মণ্য হয়ে পড়েননি। সংসারের বেশিরভাগ কাজকর্ম তিনি নিজের হাতেই করতেন, আর ইচ্ছে মতো পাড়ায় এবাড়ি ও বাড়ি ঘুরেও বেড়াতেন। এর আগে আমি একদিনের জন্য কখনো তার শরীর অসুস্থ হতে দেখিনি। তবে প্রায় 1 মাস হলো প্রথমে তার জ্বর হয়। 4-5 দিন পর সেই জ্বর সেরে যায় বটে, কিন্তু হাত পা ফুলতে আরম্ভ করে। তারপর তিনি আবার জ্বরে পড়েন। সেই জ্বর আর তাকে ছেড়ে যায়নি। ক্রমে তার শরীর খুবই ক্ষীণ আর দুর্বল হয়ে পড়ে। শেষ 4-5 দিন তো তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। হাঁটা চলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তিনি বলতে গেলে প্রায় শয্যাশায়ী হয়ে পড়েন। যে বাড়িতে আমরা থাকি সেটা আমাদের নিজেদের বাড়ি। সেটা প্রায় 3 বিঘা জমির ওপর তৈরি। তবে জমির বেশিরভাগটাই গাছপালায় ঢাকা, ফলে আমাদের বাড়িটা খুবই ছোট, আর সেখানে থাকার উপযোগী কেবল 2টো মাত্র কাঁচা ঘর আছে। তারই একটাতে আমার শাশুড়ি থাকতেন আর অন্যটাতে আমি থাকতাম। আমার শাশুড়ির অসুখ যখন খুব বেড়ে উঠল, তখন তিনি ঘরের ভেতর থেকে বেরিয়ে সামনের বারান্দার ওপর বিছানা পেতে সেখানেই থাকতে শুরু করলেন। সেই শয্যা থেকে তাকে আর উঠতে হলো না। সেই শয্যাই তার শেষ শয্যা হলো। তাকে কি তুমিই দেখাশোনা করতে? হ্যাঁ, শেষ কদিন তার আর বিছানা থেকে উঠবার ক্ষমতা ছিল না। সেই কদিন তার সমস্ত কাজ আমাকেই করতে হয়েছে। সংসারের প্রতিদিনের কাজকর্ম ছাড়াও তাকে ওঠানো, বসানো, তার মলমূত্র পরিষ্কার করা সমস্তই আমিই করেছি। কিন্তু গত 2 দিন ধরে এসব কাজ এতই বেড়ে উঠেছিল যে একা আমার পক্ষে তা কোনো মতেই সম্ভব হচ্ছিল না করা।
আজ সকাল 8টার মধ্যে কতবার যে তাকে ওঠাতে হয়েছে, কতবার যে তার মলমূত্র পরিষ্কার করতে হয়েছে, তার হিসেব নেই। এমন অবস্থা দেখে আমি মনে করলাম যে এমন অবস্থা চলতে থাকলে তো শুধু আমার দ্বারা ওর সেবা শুশ্রূষা করা সম্ভব হবে না, অথচ এই কাজে আমাকে সাহায্য করতে পারে এমন কোনো লোকও আমাদের পাড়ায় নেই। তখন কি করলে? সেই সময় আমার মনে পড়ল যে ভবানীপুরের তরলা এই বিপদের সময় আমাকে সাহায্য করলেও করতে পারে। তরলা? তরলাকে? যেখানে আমাদের বাড়ি তার কাছেই তরলারা থাকতো। তার সাথে আমার বেশ বন্ধুত্ব ছিল। সে আমাকে এতটাই ভালোবাসতো যে আমি যদি তাকে কোনো কিছুর জন্য অনুরোধ করতাম, তার নিজের হাজার ক্ষতি হলেও সে আমার অনুরোধ শুনতো এবং সেই কাজ করত। তারপর তরলার স্বামী এই জায়গা ছেড়ে গিয়ে ভবানীপুরে বাস করতে শুরু করেন, সুতরাং তরলাকেও তার সাথে সেখানে চলে যেতে হয়। ভবানীপুরে যাওয়ার পরও তরলা অনেকদিন এসেছিল আমাদের বাড়িতে, কত রাত কাটিয়ে গেছে। আমিও তো বহুদিন তার বাড়িতে গিয়ে থেকে এসেছি। আমার শাশুড়ির এই অবস্থা দেখে আমি মনে মনে ভাবলাম যে এই অবস্থায় তরলাকে খবর দেওয়াই আমার উচিত কাজ হবে। আমার এই অসময়ে যদি সে আসে তাহলে আমার খুব উপকার হবে। এই ভেবে আমি শাশুড়িকে একা রেখেই তরলাকে খবর দেওয়ার জন্য ভবানীপুরে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার যে তরলার সাথে আমার সাক্ষাৎ হলো না। সেখানে গিয়ে জানতে পারলাম আজ 3 দিন হলো সে তার বোনের বাড়িতে গেছে। তরলার সাথে দেখা না হওয়ায় আমি মনের দুঃখে ভবানীপুর থেকে আমার বাড়িতে ফিরে আসি। এসে দেখি দাওয়ায় যেখানে আমি শাশুড়িকে রেখে গিয়েছিলাম তিনি সেখানেই শুয়ে আছেন, কিন্তু যার উপর তিনি আগে শুয়েছিলেন ঠিক তার উপরে নেই। আরো দেখলাম যে তার মাথার একটা অংশ জখম হয়েছে, আর সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। এই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তখন আর কাউকে কিচ্ছু বললাম না। তিনি কিভাবে মাথায় আঘাত পেয়েছেন এই কথা আমি বারবার তাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি আর কোনো কথা বলার অবস্থাতেই ছিলেন না। তখন আমি বুঝলাম যে আমি আসার আগেই তিনি মারা গেছেন। এরপর পাড়ার 2জন লোকের সাহায্যে সৎকার করবার জন্য তার মৃতদেহ আমি এখানে নিয়ে আসি। তারপর যা ঘটেছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। রামেশ্বর ভবতারণ তথা বিলাসীর কথা শুনে বৃদ্ধা যে কিভাবে আঘাত পেয়েছেন তা কিছুতেই বুঝতে পারলাম না। কেওড়াতলার ঘাটের অনুসন্ধান এখানেই শেষ হল। বৃদ্ধার মৃতদেহ পরীক্ষার জন্য হসপিটালে পাঠিয়ে দিয়ে আমরা সকলেই বৃদ্ধার বাড়িতে গেলাম। বিলাসী তার বাড়ির যেমন অবস্থা বর্ণনা করেছিলেন বাড়িটি প্রায় সেই রকমই দেখলাম। ঘরের বাইরে যে দাওয়ার উপরে অসুস্থ অবস্থায় বৃদ্ধা ছিলেন বিলাসী সেই জায়গাটি দেখিয়ে দিল। দেখলাম জায়গাটি মাটির উঠোন থেকে প্রায় 4 ফুট উঁচু। আরও দেখলাম যে ঘরের চালের নিচে সারি দিয়ে কতগুলো ইট বিছানো রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এইখানে এত ইট এইভাবে রাখা কেন? ওই বৃষ্টির জল চাল বেয়ে যখন মাটির উপরে পড়ে সেই সময়টা ওখানে গর্ত হয়ে যায়, তাই ওই জায়গায় ইট বিছানো হয়েছে। আমি আরও দেখলাম যে সেই ইটের উপরে এবং তার আশেপাশের জায়গাটা খুব ভালোভাবে নিকোনো রয়েছে। বিলাসীকে সেই কথা জিজ্ঞেস করায় সে বলল, এই গোটা ঘর দোর প্রতিদিনই সকালে আমি ভালোভাবে নিকই, আর আজ যতবার শাশুড়ির মলমূত্র পরিষ্কার করেছি ততবারই এইখানটা মুছে নিয়েছি। সেই জন্য তো জায়গাটা এখনো এত পরিষ্কার অবস্থায় রয়েছে। তা তুমি যখন তোমার সাহায্যের জন্য ভবানীপুর থেকে লোক ডাকতে গিয়েছিলে তার কতক্ষণ আগে এই জায়গাটা এইভাবে পরিষ্কার করেছিলে? আমি এখানটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিকিয়েই ভবানীপুরে যাওয়ার জন্য বের হয়েছিলাম। ভবানীপুর থেকে ফিরে আসতে তোমার কত সময় লেগেছিল? বোধহয় 1 ঘন্টারও বেশি হবে না। ভবানীপুর থেকে ফিরে আসবার পরও কি এই জায়গাটা তুমি আবার পরিষ্কার করেছিলে? করেছিলাম বই কি। আবার ফিরে এসে এই জায়গাটা পরিষ্কার করার কারণ কি?
আমি ভবানীপুর থেকে ফিরে এসে দেখলাম দাওয়ার ওপর আমার শাশুড়ি আবার নোংরা করে ফেলেছেন। সেই সব আমাকেই তো পরিষ্কার করতে হলো, তাই একেবারে নিচে পর্যন্তই পরিষ্কার করি। আচ্ছা, যখন তুমি দাওয়ার নিচে পরিষ্কার করছিলে সেখানে সেই সময় কোনো বিশেষ জিনিস দেখতে পেয়েছিলে কি? তেমন কোনো বিশেষ জিনিস আমি দেখতে পাইনি, কিন্তু এক জায়গায় একটু রক্ত পড়েছিল। আমি তখন সেখানটা পরিষ্কার করে দিয়েছিলাম। যেখানে রক্ত পড়েছিল তার কাছাকাছি জায়গাটা কি সেই সময় ভিজে ছিল নাকি শুকিয়ে গিয়েছিল? সেই জায়গাটা তখনও অল্প অল্প ভিজে ছিল, একেবারে শুকিয়ে যায়নি। সেই সময় সেই ভিজে মাটির উপর তুমি কোনো রকম চিহ্ন লক্ষ্য করেছিলে কি? আমার যেন দেখে মনে হয়েছিল যেখানে রক্ত পড়েছিল তার কাছেই কেমন একটা বড় চিহ্ন ছিল। কোনো একটা বড় জিনিস রাখলে যেরকম ছাপ পড়ে, অনেকটা সেই রকম চিহ্ন। সেই চিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন তুমি লক্ষ্য করেছিলে? একটু ভেবে দেখো তো কিছু মনে পড়ে কিনা। মনে হচ্ছে যেন আরো কিছু চিহ্ন ছিল। সেগুলো কিরকম? নিশ্চিত করে বলতে পারি না, তবে দেখে মনে হয়েছিল সেগুলো কোনো মানুষের পায়ের চিহ্ন। ঠিক কোন জায়গায় কোন কোন চিহ্ন তুমি লক্ষ্য করেছিলে সেই জায়গাগুলো ঠিক করে আমাকে দেখিয়ে দিতে পারবে কি? মনে হয় না একেবারে ঠিক মতো দেখাতে পারবো, তবে আন্দাজ মতো দেখিয়ে দিতে পারি। এই বলে সে দাওয়ার নিচের কয়েকটি জায়গা আমায় দেখিয়ে দিল। আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার শাশুড়ির টাকা কড়ি গয়নাগাটি যা আছে সেসব কোথায়? আমি তো আগেই বললাম সেসব কি আছে না আছে তার কিছুই আমি জানি না। যদি থেকেও থাকে তাহলেও তিনি যে কোথায় তা রেখে গেছেন তাও আমি বলতে পারি না। আর তোমার নিজের কি কি আছে? আমার টাকা কড়ি কিছুই নেই। গহনাপত্র? তাও নেই। তোমার স্বামী যখন জীবিত ছিলেন তখন তো নিশ্চয়ই তুমি গহনাগাটি পরতে, তাহলে এখন সেসব কি হলো? এক এক করে ধীরে ধীরে সমস্তই বিক্রি করে ফেলেছি। বিক্রি যদি করে থাকো তাহলে সেই টাকা দিয়ে কি করলে? খেয়ে ফেলেছি। মানে? মানে সব টাকাই সংসার চালাতে খরচ হয়ে গেছে। তা তুমি আগে যে আমাকে বলেছিলে যে তোমার শাশুড়ির যা টাকা ছিল তাই দিয়েই তোমাদের দুজনের সংসার চলে। তাছাড়া বড় বাজারে তোমার স্বামীর যে হুকোর দোকান ছিল সেখান থেকেও তো মাসে মাসে কিছু পেয়ে থাকো। তাহলে এমন অবস্থায় তোমাকে তোমার গহনা বিক্রি করতে হলো কেন? বিক্রি যখন করেই ফেলেছি তখন আর আপনাকে সে নিয়ে কি বলবো। যখন আমাদের মধ্যে এইসব কথাবার্তা চলছিল তখন সেই পাড়ার অনেক লোক সেখানে উপস্থিত হয়েছে। তাদেরই মধ্যে থেকে হঠাৎ করে একজন বলে উঠলেন, তোমার উপপতিকে যে এতদিন ধরে খাওয়ালে সে কথা এখন বলছো না কেন? এ কথা শুনে আমি বিলাসীকে আবার জিজ্ঞেস করলাম, উনি যা বললেন তা শুনলে কি? তা তোমার এই উপপতিটিকে? ও আমার শত্রু। ও মিথ্যে কথা বলে আমার বদনাম করবার চেষ্টা করছে। আমার কোনো উপপতি নেই। বিলাসের কথা শুনে এবং তার বাড়ির ব্যাপার স্যাপার ভালোভাবে লক্ষ্য করে আমি মনে মনে ভাবলাম যে এ আবার কি? খুন নাকি আত্মহত্যা নাকি স্বাভাবিক রোগেই মৃত্যু হয়েছে বৃদ্ধ? আত্মহত্যাই বা বলি কিভাবে? যদি কোনো অস্ত্র বা অন্য কোনো শক্ত জিনিস দিয়ে বৃদ্ধা নিজের মাথায় আঘাত করতেন তাহলে সেই জিনিসটাই বা গেল কোথায়? সেরকম কোনো জিনিসও তো কাছাকাছি কোথাও পাওয়া যায়। তাছাড়া দাওয়ার নিচে এক জায়গায় রক্তের চিহ্ন দেখা গেছে। এমন অবস্থায় বৃদ্ধা যে আত্মহত্যাই করেছেন তা কিভাবে বলা যেতে পারে? কিন্তু যদি আত্মহত্যা না হয় তাহলে কি স্বাভাবিক রোগেই তার মৃত্যু ঘটেছে? সেটাই বলা যেত যদি না ওর মাথার উপর এমন গুরুতর আঘাতের চিহ্ন থাকে। আরো একটা কথা, বিলাসী যখন তরলার বাড়িতে গিয়েছিল সেই সময় বাড়িতে এই বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না। সেই সময় হয়তো তিনি রোগের জ্বালায় ছটফট করতে করতে দাওয়ার নিচে রাখা ইটের উপর পড়ে যান। সেই ইটের আঘাতেই হয়তো তার মাথায় চোট লাগে। দাওয়ার নিচে সেই রক্তের চিহ্নই বিলাসী ফিরে এসে দেখতে পেয়েছিল। বৃদ্ধা পড়ে যাওয়ায় কিছুক্ষণ পর নিজে নিজেই একটু সুস্থ হলে আবার উপরে উঠে তিনি যেখানে আগে শুয়েছিলেন সেইখানেই গিয়ে শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে হয়তো ওই অবস্থাতেই তার প্রাণবায়ু বের হয়েছে।
এরপর বিলাসী যখন ভবানীপুর থেকে ফিরে আসে তখন দেখতে পায় যে তার শাশুড়ি মারা গিয়েছে। আমার এই অনুমান যদি সঠিক হয় তাহলেও অনেকের মনে আরো একটা সন্দেহ উদয় হতে পারে। সেটা হলো মৃত্যুশয্যায় শায়িত যে বৃদ্ধা নিজের শরীরের ভারসাম্য বজায় রাখতে পারে না, দাওয়া থেকে যে অহরহ পড়ে যায়, তিনি অন্য কারোর সাহায্য না নিয়ে মৃত্যুর সামান্য আগেই সে উঁচু দাওয়ার উপরে কিভাবে উঠতে সক্ষম হলে? সেক্ষেত্রে তো তাকে সিঁড়ির ধাপ দিয়ে উঠতে হতো, অথচ বিলাসীর কথা মতো দাওয়ার কাছে সেই উঠোনে কারোর পায়ের ছাপ দেখা গিয়েছিল, সিঁড়িতে নয়। তাহলে সেই পায়ের চিহ্ন কার হতে পারে? এমতো অবস্থায় আপনারা যা বিবেচনা করতে চান করতে পারেন, কিন্তু আমার এখন প্রধান কাজ হলো এটা খুন কিনা তার তদন্ত করা। যদি বৃদ্ধা দাওয়া থেকে পড়ে না গিয়ে থাকেন এবং মাথায় উঠোনে রাখা ইটের আঘাত না লেগে থাকে, তাহলে একে খুন না বলে আর কি বা বলা যেতে পারে? উঠোনের উপর যে পায়ের চিহ্নের কথা বিলাসী বলেছে তা যদি সত্যি হয়, তাহলে সে পায়ের চিহ্ন হয়তো হত্যাকারী। আর যদি একে হত্যাকাণ্ড বলেই ধরা হয়, তাহলে কে সেই হত্যাকারী? আর এই হত্যার উদ্দেশ্যই বা কি? এই অশীতিপর বৃদ্ধাকে হত্যা করার দুটো মাত্র উদ্দেশ্যই থাকতে পারে। প্রথমত মতবিরোধ বা বিবাদ, কিন্তু কই বৃদ্ধার সঙ্গে অন্য কারোর কোনো রকম বিরোধ আছে এমন কথা তো কেউ বলছে না। এছাড়া দ্বিতীয় উদ্দেশ্য হতে পারে তার সর্বস্ব চুরি করা। এক্ষেত্রেও বৃদ্ধার কিছুই ছিল কিনা এ কথা বিলাসী পর্যন্ত ঠিক মতো জানেন। তাহলে অন্য কোনো ব্যক্তি কিভাবেই তা জানতে পারবে তার কিছু আছে কিনা? তবে সব থেকে বড় কথা হলো আমাদের জিজ্ঞাসাবাদের সামনে পড়ে বিলাসী যে সত্যি কথা বলেছে তাই কি নিশ্চিতভাবে বা জোর দিয়ে বলা যায়? যাই হোক, এখন আমাদের মনে কতগুলো চিন্তার উদয় হতে লাগলো। প্রথমত, যার সঙ্গে বিলাসী এতকাল একসঙ্গে বাস করে আসছে তার কিছু আছে কিনা এ কথা বিলাসী একেবারেই কিছু জানতে পারে। এটা কতটা সম্ভব তা বলা যায়। দ্বিতীয়ত, বিলাসী নিজের গহনাগাটিও একটিও নেই। এটাই বা কেমন কথা? কুকুর দোকানের উপসত্ত্ব থেকে যখন তাদের সমস্ত সংসারের খরচই হয়ে যায়, তখন কি জন্য নিজের সমস্ত গহনাগাটি বিক্রি করবে সে? আর সেই টাকা করেছেই বা কি? তৃতীয়ত, বিলাসীর উপপত্তি কথাটার মানে কি? সত্যি কি তার কোনো উপপত্তি আছে? লজ্জায় ভয়ে বিলাসী হয়তো কথাটা অস্বীকার করেছে, কিন্তু পাড়ার লোকে যখন এ কথা জোর দিয়ে বলছে, তখন শুধুমাত্র বিলাসীর কথার উপর কি পুরোপুরি বিশ্বাস করা যায়? চতুর্থত, এমন হয়নি তো যে বিলাসী তার উপপতির পরামর্শ মতো বা বিলাসীর সহায়তায় তার উপপতি এই বৃদ্ধাকে খুন করে, তারপর তার যথাসর্বস্ব চুরি করে নিজেদের মনস্কামনা পূর্ণ করেছে। পঞ্চমত, যদি বিলাসীর মনে কোনো রকম পাপ নাই থাকবে, তাহলে যে সময় বৃদ্ধার মাথায় সে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিল সেই সময় পাড়ার লোকের কাছে সে এ কথা না বলে এভাবে গোপন রাখলো কেন? বিশেষত এটাও আশ্চর্যের বিষয় যে রামেশ্বর এবং ভবতারণের সাহায্যে যখন বিলাসী তার শাশুড়ির মৃতদেহ সৎকারের জন্য কেওড়াতলায় নিয়ে আসে, তখন পর্যন্ত সে আঘাতের কথা ওদের কাছে গোপন রেখেছিল। এইরকম নানান চিন্তার পরে বিলাসী ও সেই বৃদ্ধা যে ঘরে থাকতেন সেই ঘরগুলো একে একে দেখতে লাগলাম। ঘরের অবস্থা দেখে মনে হলো না যে সেই জায়গা থেকে কোনো জিনিস চুরি হয়েছে বা স্থানান্তরিত করা হয়েছে। তবুও বাক্স প্যাটরা প্রভৃতি সমস্তই খুলে দেখলাম, কিন্তু নগদ অর্থ বা গয়নাগাটি কোনো বাক্সের মধ্যেই দেখতে পেলাম না। এছাড়া পাড়ার অনেকেই বলল যে বিলাসী আর তার শাশুড়ির অবস্থা মোটেই খুব একটা মন্দ নয়। সংসার ওদের মোটামুটি বলতে গেলে ভালোই চলতো, আর ওদের দুজনেরই বেশ কিছু গয়নাগাটিও আছে। বিলাসী কিন্তু সে কথা স্বীকার করল না, বরং সর্বসমক্ষে বলল যে না দারোগা বাবু, এই বসত বাড়িটা ছাড়া আমার আর কিচ্ছু নেই। বিলাসী এবং তার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা শেষ করে আমরা সকলে সেদিন বাড়ি থেকে বিদায় নিলাম। বিলাসী তার বাড়িতেই রইল, যাতে সে কোনো রকম ভয় না পায় সেই জন্য একজন কনস্টেবলকে সেই রাতের জন্য সেইখানেই রেখে এলাম।
সেখান থেকে বেরিয়ে আসার পর আমাদের প্রধান কাজ হলো, যদি সত্যি বিলাসীর কোনো উপপতি থাকে তাহলে অনুসন্ধান করে তাকে বের করা। পাড়ার ভেতর অনুসন্ধান করতে করতে ক্রমেই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলো। প্রথমেই আমরা জানতে পারলাম যে বিলাসীর সত্যিই একজন উপপতি আছে। তারপর তার নামও বের হয়ে পড়ল। শুনলাম তার নাম নাকি গগনচন্দ্র ঘোষ। বিলাসী জাতিতে সুবর্ণ বণিক হলেও তার উপপতি কিন্তু গোয়ালা। গগন ঘোষের নাম যখন আমরা জানতে পারলাম, তখন আর তার ঠিকানা বার করতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। সেই রাতেই আমরা তার বাড়ি খুঁজে পেয়ে গেলাম, কিন্তু গগনকে তার বাড়িতে পেলাম না। জানতে পারলাম সেদিন সকাল সকাল খাওয়া দাওয়া করে সে তার কোন কুটুম বাড়িতে গিয়েছে। সেখান থেকে এখনো পর্যন্ত সে ফিরে আসেনি। গগন বাড়িতে নেই শুধু এইটুকু সংবাদ পেয়ে আমরা যে সেই রাতের মতো নিশ্চিন্ত হলাম তা কিন্তু নয়, বরং গগনের পরিবারের কাছে যাতে আরো কিছু সংবাদ সংগ্রহ করতে পারা যায় তার জন্য আমরা চেষ্টা করতে লাগলাম। গগনের বাড়ির কাছেই লক্ষণচন্দ্র দাস নামে একজন ভদ্রলোক বাস করতেন। পুলিশি তদন্তের কথা জানতে পেরে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হলেন। তার সঙ্গে কথাবার্তা বলে মনে হলো লোকটি অভদ্র নন। ভদ্রলোক জানালেন যে, আমি আমার সাধ্যমতো সব বিষয়ে আপনাদের সাহায্য করতে প্রস্তুত আছি। শুনলাম গগন ঘোষ বাড়িতে নেই, কিন্তু তার বাড়ির লোকজনদের আমার কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। অথচ বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলে আমরা বাড়ির ভিতরেও যেতে পারছি না। এই ব্যাপারে আপনি কি কোনোভাবে আমাদের সাহায্য করতে পারেন? হ্যাঁ, গগনদের বাড়ির অন্দরে আমার যাতায়াত আছে, আর ও বাড়ির স্ত্রী লোকেরাও সকলেই আমার সাথে কথাবার্তা বলে থাকে। বাহ, এ তো খুব ভালো কথা। আমাদের অনুরোধে তখন লক্ষণচন্দ্র গগনের বাড়ির মধ্যে প্রবেশ করলেন এবং আমরা তাকে যেসব কথা জিজ্ঞাসা করতে লাগলাম তিনি গগনের বাড়ির মহিলাদের সে কথা জিজ্ঞাসা করে তার উত্তর দিতে লাগলেন। গগন আজ কোন সময় বাড়ি থেকে বেরিয়েছেন? সকাল 10টা বা 11টার সময় তিনি এখান থেকে বেরিয়েছেন। কোথায় গিয়েছেন সে? এক কুটুমের বাড়িতে গেছেন। সেই কুটুমের বাড়ি কোথায়? তা তো তিনি বলে যাননি। আজ যে বৃদ্ধা মারা গেছে তার পুত্রবধূ বিলাসীকে আপনারা চেনেন কি? বিলাসীকে শুধু আমি নয়, এ বাড়ির সকলেই চেনে। তা কিভাবে চিনলেন আপনারা? গগনের সাথে তার ভালোবাসা আছে, সেই জন্যই সে প্রায় সবসময় এখানে আসা যাওয়া করে থাকে। তাছাড়া এই তো মাত্র কয়েক মাস আগের কথা, বিলাসী ও তার শাশুড়ি প্রায় 4-5 মাস ধরে এই বাড়িতেই বাস করছিল। তাদের থাকার জন্য গগন বাইরে দুটো ঘরও দিয়েছিল। তারা ভালোই ছিল এখানে, কিন্তু প্রায় 2 মাস আগে একদিন বৃদ্ধার শরীর অসুস্থ হয়ে পড়ে। তখন তারা এই বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। তারপর থেকে এ বাড়িতে তারা আর আসেনি। আচ্ছা, যে সময় বিলাসী এবং তার শাশুড়ি এই বাড়িতেই বাস করতেন সেই সময় তাদের কাছে গহনাগাটি বা কোনো রকম মূল্যবান জিনিসপত্র কিছু ছিল কিনা বলতে পারবেন? সকলেই শুনেছেন যে ওই বৃদ্ধার বেশ কিছু গয়নাগাটি এবং কিছু নগদ অর্থও আছে, কিন্তু কেউ কখনো তা চোখে দেখেনি। তবে বিলাসীর যা গয়নাগাটি ছিল তার বেশিরভাগই সকলে দেখেছে। তার নিজের গয়নাগাটিও খুব একটা কম ছিল না। বিলাসীর এসব গহনা আপনারা কতদিন হলো শেষ দেখেছেন? তা প্রায় 2 মাস হলো। যখন তারা এই বাড়ি ছেড়ে নিজেদের বাড়িতে চলে যায় সেই সময় বিলাসীর অনেক গয়নাই এ বাড়ির সকলেই দেখেছিল। গহনাপত্র ছাড়া তাদের আর কিছু সেরকম জিনিসপত্র আছে কি আপনারা কিছু জানেন? প্রায় 2 সিন্দুক ভর্তি পিতল কাঁসার বাসন আছে। সেসব বাসন তারা কোথায় রাখতেন জানেন আপনারা? সেসব তো এখনো এই বাড়িতেই আছে। যে ঘরে তারা থাকতো সেই ঘরের ভেতর 2টো সিন্দুকে বাসন প্রভৃতি জিনিসপত্র দিয়ে বোঝাই করে রেখে গেছে। পিতল ও কাঁসার বাসন যেমন ওরা এখানে রেখে গেছেন, গহনাপত্র প্রভৃতি ওরা কোথায় রেখেছেন তার কিছু সন্ধান বলতে পারেন কি? না দারোগা বাবু, বাড়ির কেউই বলতে পারলেন না যে বিলাসীদের সব গয়নাগাটি তারা অন্য কারোর কাছে রাখতে দিয়েছে নাকি নিজেদের কাছেই রেখেছে। আচ্ছা, ওদের জিজ্ঞেস করুন তো, গগনের কাছে যদি সেসব গহনা রাখা থাকতো তাহলে ওরা তো নিশ্চয়ই জানতে পারত, তাই না? জানবার সম্ভাবনাই বেশি, কারণ গগনের কাছে গয়নাপত্র রেখে দিলে তা সবাই দেখতে পেত, আর গগনও তার নিজের সিন্ধুকের ভেতরেই তা রাখত। তাহলে কোনো না কোনো দিন ঠিকই কথায় কথায় সে বাড়িতে কথা বলে ফেলত। গগনের নিজের যে সিন্ধুকের কথা বললেন সেই সিন্ধুকের চাবি কার কাছে থাকে? সেই চাবি সে কখনো কাউকে দেয় না, সেটা সবসময় সে নিজের কাছেই রাখে। সেই সিন্ধুক কোথায়? গগনের শোয়ার ঘরে।
অনেক ধন্যবাদ লক্ষণবাবু, আমাদের অনেকটা সাহায্য করলেন আপনি। আরে না না, এতে ধন্যবাদের কি আছে? পুলিশকে সাহায্য করা তো আমাদের কর্তব্য। লক্ষণের মাধ্যমে আমি এই সমস্ত কথা জানতে পারলাম। তারপর মনে মনে চিন্তা করলাম যে গগন যে বিলাসীর সাথে অবৈধ প্রণয়ে আবদ্ধ, এই কথা যখন সকলেই জানে, এমনকি বিলাসী যখন নিজের বাড়ি ত্যাগ করে গগনের বাড়িতে পর্যন্ত বাস করে গেছে, তখন সে কথা বিলাসী আমাদের কাছে গোপন করলো কেন? আর বিলাসী তার নিজের সব জিনিসপত্র নিজেই গগনের বাড়িতে রেখে গেছে, এবং যে ঘরেতে তারা বাস করেছে এখনো পর্যন্ত তা সেই ঘরেই রাখা আছে। তাহলে সেসব কথাই বা অস্বীকার করলো কেন বিলাসী? তবে কি বিলাসী এবং গগন দুজনে মিলে এই পাপ কাজ করেছে? আর গগন নিজের কাছে সব গয়নাকাটি রেখে দিয়েছে, সেই জন্যই কি বিলাসী কোনোভাবে গগনের নাম নিজের মুখে আনতে চায়নি? তার মনে মনে নিশ্চয়ই ভয় আছে যে গগনের নাম আমরা যদি কোনোভাবে জানতে পারি বা পাছে তার বাড়িতে যাই এবং তার বাড়িতে অনুসন্ধান করি, তাহলে সব সত্যি কথা বের হয়ে যাবে। এমন অবস্থায় গগনের সিন্ধুক, বাক্স প্রভৃতি সন্ধান করে দেখা উচিত নয় কি? আমরা যে হত্যার অপরাধেই অনুসন্ধান করছি সেই ব্যাপারেই তো এখনো নিশ্চিত নেই। এই অবস্থায় গগনের বাড়ির মধ্যে প্রবেশ করে তার অনুপস্থিতিতে খানা তল্লাশি করলে সেটা কি আইনসঙ্গত হবে? আর গগন যদি সত্যিই কোনো না কোনোভাবে বৃদ্ধাকে হত্যার অপরাধে অপরাধী হয় এবং গহনাপত্র তার সেই ঘরেই রেখে সে পালিয়ে গিয়ে থাকে, তাহলে সে যখন ফিরে এসে জানতে পারবে যে তার উপর সন্দেহ করে পুলিশ তার বাড়ি পর্যন্ত এসেছিল, তখন সেসব জিনিস সে কি আর নিজের বাড়িতে রাখবে? তাই এই পরিস্থিতিতে ন্যায় হোক বা অন্যায় হোক, গগনের বাড়ি অনুসন্ধান না করে আর থাকা যায় না। এইসব চিন্তা ভাবনার পর লক্ষণবাবুকে আমি বললাম, লক্ষণবাবু, আমাদের আর একটু সাহায্য করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, বলুন না। গগনবাবু যে বাড়িতে নেই এবং আমরা এক জটিল মোকদ্দমার অনুসন্ধান করবার জন্য এখানে এসেছি, তখন তার বাক্স, সিন্ধুক প্রভৃতি না দেখে আমরা কোনোভাবেই যেতে পারি না। আপনি বাড়ির মহিলাদের বুঝিয়ে বলুন এবং তাদের নিজস্ব বাক্স, সিন্ধুক প্রভৃতি কোথায় আছে তা আমাদের দেখিয়ে দিতে বলুন। লক্ষণবাবু গগনের বাড়ির মহিলাদের আমার কথা বুঝিয়ে বললেন। তাদের যথেষ্ট অনিচ্ছা থাকলেও আমরা গগনের বাড়ির মধ্যে প্রবেশ করলাম। লক্ষণবাবু সেইখানেই উপস্থিত ছিলেন। তিনি ছাড়া আরো কয়েকজন পাড়ার ভদ্রলোক সেখানে ছিলেন। আমরা তাদের নিয়ে গগনের বাড়ির মধ্যে ঢুকলাম। গগনের সিন্ধুকের চাবি তার কাছে, সুতরাং প্রথমে অন্য কোনো চাবি দিয়ে সেই সিন্ধুক খুলতে পারা যায় কিনা আমরা সেই চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনোভাবে কৃতকার্য না হয়ে অবশেষে সকলের সামনেই সিন্ধুক ভেঙে ফেললাম। সিন্ধুকের ভিতর যেসব জিনিসপত্র পাওয়া গেল তা দেখে সকলেই বিস্মিত হলাম। সেই সিন্ধুকের মধ্যে একটা মাটির পাত্রে কতগুলো সোনা এবং রূপোর গহনা রাখা ছিল। সেসব গহনা বার করে সবার সামনে নিয়ে আসা হলো। বাড়ির মহিলারা পাশের দরজার আড়াল থেকে এইসব ব্যাপার দেখছিলেন। এসব গহনা দেখে তারাও খুব অবাক হলেন। বললেন, এগুলো এগুলো তো গগনের গয়না নয়। তাহলে তাহলে এত গয়না সে কোথায় পেল? এর মধ্যে তো দেখছি বিলাসীর গয়নাও আছে। এর অনেক গয়নাই আগে আমরা বিলাসীর কাছে দেখেছি। তাদের এই সমস্ত কথা আমাদের কানে এলো ঠিকই, কিন্তু আমরা তখন কাউকে আর কিছু জিজ্ঞাসা না করে সেসব গহনার একটা তালিকা প্রস্তুত করলাম। তারপর সেখান থেকে চলে এলাম। গগনের বাড়ি থেকে সেসব গহনা নিয়ে আমরা অন্য কোনো জায়গায় না গিয়ে সোজা বিলাসীর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম যে তখনও পর্যন্ত বিলাসী দাওয়ার উপরে বসে উঠোনে বসা কনস্টেবলের সাথে কথা বলছে। আমাদের আবার তার বাড়িতে আসতে দেখে সে যেন কেমন চিন্তায় পড়ে গেল। তাকে দেখে মনে হলো সে যেন বেশ ভয় পেয়েছে এবার। বাড়ির ভিতরে ঢুকে আমরা বিলাসীকে আমাদের কাছে আসতে বললাম। সে দাওয়ার উপর থেকে উঠোনে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা যেসব গহনা গগনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেগুলো বিলাসীর সামনে তুলে ধরলাম। তারপর বললাম, দেখো দেখি এই গহনাগুলো কার?
সেগুলো দেখে বিলাসী খুবই আশ্চর্য হলো এবং চারিদিকে একবার চকিত দৃষ্টি বুলিয়ে নিল। বুঝলাম গগন আমাদের সঙ্গে আছে কিনা সে সেটাই দেখছে। তারপর গহনাগুলো ভালোভাবে দেখে বিলাসী অনায়াসেই বলল, না দারোগা বাবু, এই গয়নাগুলো কার তা তো আমি জানি না। এগুলো আগে দেখেছি বলে তো চিনতেও পারছি না। না না না, এর আগে এইসব গয়না আমি কখনো দেখিনি। বিলাসীর কথা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। গহনাগুলো দেখে বিলাসী যা বলল তাতে আমাদের মনে আরো সন্দেহ বেড়ে গেল। আমাদের মধ্যে কেউ কেউ বলে উঠলেন, এতক্ষণ তো আমাদের মনে যেটুকু সন্দেহ ছিল এই কথা শুনে সেটাও মিটে গেল। এখন আমরা বেশ বুঝতে পারছি যে এটা আত্মহত্যা নয়, আর নিচে থেকে পড়ে গিয়েও বৃদ্ধা আঘাত পাননি। বিলাসী এর আগে যে সমস্ত কথা বলেছে সবই মিথ্যে কথা। বিলাসী তার শাশুড়িকে খুন করেছে আর তার সমস্ত গয়নাগাটি চুরি করে নিজের গয়নার সঙ্গে তার ওই উপপতি গগন ঘোষের কাছে লুকিয়ে রেখেছে। নয়তো নিজের গয়না নিজে চিনতে পারলো না, ই আবার কেমন কথা। এই কথা শুনে বিলাসী কেঁদেই ফেলল এবং বলল, দারোগা বাবু, আমি আগে যা যা বলেছি তার এক বর্ণ মিথ্যে নয়। আমি শপথ করে বলছি, আমার শাশুড়িকে আমি খুন করিনি বা কাউকে করতেও দেখিনি। আপনারা আমার বিপক্ষে যেসব কথা বলছেন তা ঠিক নয়, তা ঠিক নয়। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কিন্তু বিলাসীর কথা কেউ বিশ্বাস করল না। তার কথা শুনে কেউ কেউ তাকে দু চারটে অকথ্য ভাষায় গালিও দিতে লাগলো। একজন তো রীতিমতো তাকে মারতে দৌড়ল। হ্যাঁ, ও খুন করেনি বই কি? ভেবেছে এই কুমিটের কান্না থেকে আমরা সব বিশ্বাস করে নেব? ভারী বজ্জাত মহিলা, ধরে দু চার ঘা দিলে সব সত্যিটা বেরিয়ে আসবে। পুলিশ কর্মচারীদের এইসব ব্যাপার দেখে বিলাসী আর কোনো কথা বলে না, বরং ভয়ে ভয়ে দাওয়ার একপাশে গিয়ে বসে রইল সে। এই ঘটনার পর এতক্ষণ পর্যন্ত যেরকম ভাবে বিলাসীকে রাখা হয়েছিল সেভাবে আর তাকে রাখা গেল না। বৃদ্ধার হত্যা করার সমস্ত সন্দেহ যখন তার উপরই এসে পড়েছে তখন তাকে রীতিমতো প্রহরীদের পাহারায় রাখা হলো। তাছাড়া যাতে সে পালিয়ে যেতে না পারে সেই জন্য সেই সময় সেখানে উপস্থিত কর্মচারীরা প্রত্যেকেই তার উপর বিশেষভাবে লক্ষ্য রেখেছিল। এক কথায় বিলাসী এখন নজরবন্দি অবস্থাতেই তার বাড়িতে রইল। তবে বিলাসীর কাছ থেকে যে আরো কোনো কথা জানা যাবে না তা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। তার উপায়ন্ত না দেখে তাকে নিয়ে আমরা অনুসন্ধান করব বলে মনস্থির করলাম। আবার ভাবলাম প্রথমে গগন ঘোষের অনুসন্ধান করাই উচিত হবে, কারণ তাকে পেলে কিভাবে বিলাসী এইসব গহনাপত্র তার বাড়িতে নিয়ে গেল তার কাছ থেকে অনায়াসেই জানতে পারা যাবে। এইসব ভেবে বিলাসীকে একজন উপযুক্ত প্রহরীর পাহারায় রেখে আমরা গগন ঘোষের অনুসন্ধানের জন্য বেরিয়ে গেলাম। গগনের অনুসন্ধান করতে লাগলাম ঠিকই, কিন্তু কোথায় গেলে যে তার সন্ধান পাবো তা কিছু স্থির করতে পারলাম। তাই আবার তার বাড়িতে গিয়েই উপস্থিত হলাম। শহর এবং শহরতলির ভিতরে কোন কোন জায়গায় গগনের কুটুম আছে তা তার পরিবারের কাছ থেকে জেনে গগনের অনুসন্ধানের জন্য সেই সব জায়গাতে লোক পাঠালাম, কিন্তু তারা কোথাও তার খোঁজ না পেয়ে ফিরে এল। ক্ষুণ্ণ মনে আবার আমরা বিলাসীর বাড়িতে গেলাম। বিলাসীর বাড়িতে এসে আমরা যে দৃশ্য দেখলাম তাতে মনে হলো আমরা যে সন্দেহের উপর নির্ভর করে অনুসন্ধানে নেমেছি তাতে আর বিন্দুমাত্র সংশয়ের অবকাশ নেই। মনে এই রকম ভাবলাম ঠিকই, কিন্তু চোখের সামনে যা দেখলাম তাতে মনে মনে অত্যন্ত রাগ হলো, সাথে লজ্জাও। নিজের বন্দোবস্তের উপর নিজেরই হাজার বার দোষারোপ করতে লাগলাম। দেখলাম যে প্রহরীকে বিলাসীকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছিলাম সে অচেতন অবস্থায় বিলাসীর ঘরের দেওয়ার উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে, আর সে এমনই গাঢ় ঘুমে আচ্ছন্ন যে আমরা যে বাড়ির মধ্যে প্রবেশ করেছি সে তার বিন্দুমাত্র আভাস পর্যন্ত পাইনি। প্রহরীর এমন অবস্থা দেখে আমরা তাড়াতাড়ি বিলাসীর খোঁজ করতে লাগলাম, কিন্তু বিলাসীকে কোথাও খুঁজে পাওয়া গেল। তখন সেই পাহারাওয়ালাকে ওঠালাম, এই ওঠো ওঠো, তোমার উপর যে স্ত্রীলোকটিকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল সে কোথায়? সে তো
আমাদের প্রশ্নের কোনো উত্তর না দিতে পেরে সে এদিক ওদিক দেখতে লাগলো। বুঝলাম তার অসাবধানতা বশতই বিলাসী প্রাণের ভয়ে বাড়ি থেকে পালিয়েছে। তখন আর উপায় না দেখে সেই বাড়ি এবং বাড়ির সংলগ্ন বাগানে ভালোভাবে খোঁজ করতে লাগলাম, কিন্তু কোথাও বিলাসীর কোনো চিহ্ন পর্যন্ত দেখতে পাওয়া গেল না। অবশেষে পাড়ার ভিতরের প্রত্যেক বাড়িতেও খোঁজ লাগালাম। প্রত্যেকের বাড়িতেই খোঁজ করলাম যে বিলাসী সেইখানে আছে কিনা, কিন্তু কোথাও বিলাসীর কোনো সন্ধান পেলাম না। এখন কি যে করা কর্তব্য এক জায়গায় বসে তাই ভাবছি, হঠাৎ মনে হলো বিলাসের দুঃখে দুঃখ বোধ করে এমন ব্যক্তি এ পাড়ায় বোধহয় তেমন কেউ নেই। তাই তো সেই শাশুড়ির সেবা শুশ্রূষা করবার জন্য ভবানীপুর থেকে তরলাকে ডাকতে গিয়েছিল। এতে করে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তরলাই তার সবচেয়ে বিশ্বাসের পাত্রী। এইভাবে সেই রাতেই আমরা ভবানীপুর গেলাম। অনেক খোঁজ করে বেলতলায় তরলার বাড়ির সন্ধানও পেলাম, কিন্তু সেখানেও বিলাসীকে পেলাম না। তবে জানতে পারলাম যে তরলা সত্যিই বাড়িতে নেই, অন্য জায়গায় গেছে। আরও জানতে পারলাম যে সকালে তরলার খোঁজ করবার জন্য সত্যিই বিলাসী সেখানে এসেছিল। এইভাবে বিলাসী এবং তার উপপতি গগন ঘোষের অনুসন্ধান করতে করতে রাত শেষ করে সকাল হলো, কিন্তু তাদের কোনো খোঁজই পাওয়া গেল না। ক্রমে বেলাও নামল, তবুও তারা যে কোথায় গেছে তার কোনো খবরই আমরা জানতে পারলাম না। আগের দিন যে বৃদ্ধার মৃতদেহ পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল, এই কথা নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে। সকাল 11টার সময় সেই মৃতদেহ পরীক্ষার ফল অর্থাৎ ডাক্তারের রিপোর্ট এসে উপস্থিত হলো। সেইটা পড়ে বুঝলাম যে আমাদের অনুসন্ধান এইখানেই শেষ। বিলাসী বা তার উপপতি গগন ঘোষ নিজের নিজের বাড়িতে ফিরুক বা না ফিরুক, তাতে আমাদের কোনো রকম ক্ষতি হবে না। কারণ যে অনুসন্ধানে লিপ্ত হয়ে সমস্ত রাত আমরা কষ্ট ভোগ করেছি এবং না খেয়ে বিনা বিশ্রামে যে কাজের জন্য সমস্ত রাত কাটিয়েছি, ডাক্তারের এই কথাতে আমাদের সেই সব পরিশ্রমই বৃথা হলো। বিলাসী বা গগনকে খুঁজে বার করার আর কোনো প্রয়োজনই রইল না, কারণ মৃতদেহ পরীক্ষাকারী ডাক্তার তার রিপোর্টে লিখে দিয়েছেন যে মৃতার অনেক বয়স হয়েছিল এবং বৃদ্ধ অবস্থায় যেসব রোগের প্রকোপ হয়ে থাকে, বৃদ্ধার সেই সব রোগ প্রায় সমস্তই ছিল। তাছাড়া তার অত্যাধিক জ্বর হয়েছিল বলেও মনে হয়। আমার বিবেচনায় এই বৃদ্ধার স্বাভাবিক রোগে আক্রান্ত হয়েই মৃত্যু ঘটেছে। বৃদ্ধার মাথায় একটি আঘাতের চিহ্ন আছে ঠিকই, আর এই আঘাত তার মৃত্যুর অতি অল্পক্ষণ আগেই হয়েছিল, তাও ঠিক। তবে হঠাৎ দেখলে সেই আঘাতকে খুবই গুরুতর বলে মনে হলেও আর ক্ষতস্থান দৈর্ঘ্য প্রস্থে অধিক হলেও তার গভীরতা খুবই কম। কেবল চামড়া কেটে গেছে, হাড়ের উপর কিছু মাত্র লাগেনি। তাই এই আঘাতের সাথে বৃদ্ধার মৃত্যুর কোনো সংযোগ নেই। যে সময়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে, এই আঘাত না পেলেও সেই সময় এবং সেই রোগেই বৃদ্ধার নিশ্চিত মৃত্যু হতো। না, গল্প কিন্তু এখানেই শেষ নয়। যদিও বৃদ্ধাকে খুন করা হয়েছে বলে আমরা অনুসন্ধান করতে আরম্ভ করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত যেসব পন্থা অবলম্বন করে এসেছিলাম তা আমাদের একেবারেই পরিত্যাগ করতে হলো। যাদের উপর সন্দেহ হয়েছিল এবং যাদের ধরবার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছিলাম আর নতুন নতুন উপায়ের চেষ্টাতেও খুব চিন্তিত ছিলাম, সেই সব কথা মন থেকে একেবারে দূর করে দিতে হলো। এক কথায় পরীক্ষাকারী ডাক্তারের এই রিপোর্ট পাওয়ার পর আমরা সমস্ত অনুসন্ধান একেবারে ত্যাগ করে নিজে নিজের জায়গায় চলে গেলাম। আইন অনুযায়ী এই অনুসন্ধান থেকে আমি নিবৃত্ত হয়েছিলাম ঠিকই, কিন্তু মনের ধাঁধা একেবারে মিটল না। কিভাবে যে বৃদ্ধা তার মাথায় আঘাত পেয়েছেন, যতক্ষণ পর্যন্ত না সেই প্রকৃত সত্য জানতে পারছিলাম ততক্ষণ পর্যন্ত মনে শান্তি পাচ্ছিলাম। এই অনুসন্ধানের কাজ শেষ করে আমি নিজের জায়গায় ফিরে গেলাম, কিন্তু তখনও গগন ঘোষের কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বাড়ি থেকে পাওয়া বিলাসীর এবং তার শাশুড়ির গহনাগুলি অন্য কারোর কাছে দিতে সাহসও হলো না। সুতরাং সেখান থেকে ফেরার সময় খানিকটা বাধ্য হয়ে আমি সেগুলো সঙ্গে করেই নিয়ে এলাম। এই মোকদ্দমার অনুসন্ধান ত্যাগ করতে হয়েছিল ঠিকই, কিন্তু বিলাসী এবং গগন ঘোষ তাদের বাড়িতে ফিরে এসেছে কিনা এই সংবাদ প্রায় প্রতিদিনই নিতে লাগলাম।
2-3 দিন পর জানতে পারলাম যে গগন ঘোষ এখনো বাড়িতে ফেরেনি, কিন্তু বিলাসী তার বাড়িতে ফিরে এসেছে। এই কথা জানতে পেরে একদিন তাকে ডেকে পাঠালাম। ডাকা মাত্রই বিলাসী আমার কাছে এসে উপস্থিত হলো। দারোগা বাবু, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? তা এতদিন তুমি ছিলে কোথায়? থাকবার কোনো নির্দিষ্ট জায়গা আমার ছিল না। যেখানে খেতে পেয়েছি সেখানেই খেয়েছি। যে একটু জায়গা দিয়েছে তার বাড়িতেই রাত কাটিয়েছি। তোমার নিজের ঘর সংসার সবকিছু ছেড়ে এভাবে পালিয়ে গিয়েছিলে কেন? না পালিয়ে কি করতাম? যখন দেখলাম আপনারা সবাই এক বাক্যে বলছেন যে আমি আমার শাশুড়িকে খুন করেছি, তখন আমার পালানো ছাড়া আর কোনো উপায় ছিল কি? বিনা দোষে কে আর আপনাদের হাতে পড়তে চায় বলুন তো? আর কেই বা ইচ্ছে করে ফাঁসির দড়ি গলায় পড়তে চায়? যখন দেখলাম আপনারা সকলেই আমার বিপক্ষে, তখন আপনাদের হাত থেকে পালানো ছাড়া আমার প্রাণ বাঁচানোর আর কোনো উপায় ছিল না। আচ্ছা, তোমার উপর তো একজন প্রহরীর পাহাড় আছে, তার হাত থেকে কিভাবে পালাতে পারলে তুমি? সেদিন আমি দাওয়ার উপরে একটা বিছানা পেতে প্রহরীকে সেখানে বসতে দিয়েছিলাম, আর আমিও একটা বিছানা পেতে সেখানে শুয়েছিলাম। প্রহরীকে বললাম, সমস্ত দিন তুমি খুবই পরিশ্রম করেছো, আর এখন রাত অনেক হয়েছে, আমার শরীর খুবই ক্লান্ত, আমি এখানে শুয়ে ঘুমোচ্ছি, তুমি আমার ওপর পাহারা দাও। এই বলে আমি শুয়ে পড়লাম। প্রহরীও তার বিছানার ওপর বসে আমাকে পাহারা দিতে লাগলো। আমি ঘুমিয়ে পড়েছি এমন ভান করে শুয়ে শুয়ে দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই প্রহরী বসে বসে ঢুলতে লাগলো। ঢুলতে ঢুলতে সে আমাকে 2-1 ডাকলো, কিন্তু আমার কাছ থেকে কোনো রকম উত্তর না পেয়ে সে নিশ্চিত হলো যে আমি ঘুমিয়ে পড়েছি। এই ভেবেই মনে হয় সেও নিজের বিছানার ওপর শুয়ে পড়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়েও পড়ে। আমি সেই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। প্রহরী ঘুমিয়ে পড়তেই আমি বিছানার ওপর থেকে উঠে 1 পা 2 পা করে ক্রমে বাড়ির উঠোনে নামলাম। তারপর অন্ধকারের সাথে মিশে বাগানে প্রবেশ করলাম। তারপর বাগান থেকে সুযোগ বুঝে পালিয়ে যাই। আমাদের ভয়েই যদি পালিয়ে গিয়েছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? আর আমাদের দ্বারা তোমার যে অনিষ্টের আশঙ্কা করেছিলে, সেই আশঙ্কাই বা এখন দূর হলো কিভাবে? যখন জানতে পারলাম আমার শাশুড়িকে কেউ খুন করেনি, স্বাভাবিক রোগেই তার মৃত্যু হয়েছে, ডাক্তারি পরীক্ষায় এমনটাই জানা গেছে, তখন আপনাদের ভয় করব কেন? যদি খুনই হয়নি, তাহলে খুন করার অপরাধে অপরাধী হব কি করে? তোমার শাশুড়ি যে স্বাভাবিক রোগেই মারা গিয়েছেন, এ কথা তোমাকে কে বলল? যেই বলুক, এ কথা শুনেছি বলেই ফিরে এসেছি, নয়তো আপনারা আমাকে সহজে পেতেন না। তোমার কি একটিবারের জন্য মনে হলো না যে এর মধ্যে আমাদের কোনো রকম চালাকি আছে? আমরা যখন এই মোকদ্দমার অনুসন্ধান করছি, আর তোমাকে এবং গগনকে আমাদের একান্ত যখন প্রয়োজন, তখন তোমরা যাতে নিজের নিজের বাড়িতে এসে উপস্থিত হও, তার জন্য এই সামান্য কৌশলটুকু কি আমরা করতে পারি না? ডাক্তার যা রিপোর্ট দিয়েছে তা বাইরের লোকের জানবার সুযোগ খুবই অল্প। এমন অবস্থায় রিপোর্টের আসল কথা গোপন করে যাতে তোমরা হাজির হও, তার জন্যই যদি আমরা প্রচার করে দিই যে স্বাভাবিক রোগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে, তাহলে তুমি ঘুরে ফিরে পুনরায় আমাদের হাতে এসেই ধরা পড়তে পারো। আর ঘটেছেও তাই। তুমি আমাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আশায় লুকিয়েছিলে, কিন্তু আমাদের কৌশলে আবার আমাদের হাতে এসেই পড়ল। আর হ্যাঁ, তোমাকে যেভাবে পেয়েছি, আমার বিশ্বাস গগনকেও ঠিক সেইভাবেই পাওয়া যাবে। আপনি যে কৌশলের কথা বললেন, সেরকম কৌশল করে আপনারা অনায়াসে নিজেদের কার্যোদ্ধার করতে পারেন, সে বিষয়ে আমার সন্দেহ নেই। কিন্তু বর্তমান ঘটনা সম্বন্ধে আপনি যাই বলুন, এটা আপনাদের কৌশল নয়, এটাই সত্যি। আমার শাশুড়ির মৃত্যু যে স্বাভাবিক, সে কথা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। তুমি কিভাবে নিশ্চিত হলে যে আমাদের কৌশল নয়? কারণ শেষ দিনে আমি যে ভদ্রলোকের বাড়িতে রাত কাটাই, তারা নিয়মিত খবরের কাগজ পড়ে, সেখান থেকেই আমি জানতে পারি
বাড়ির কর্তা এই খবর পড়ে এইসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে গল্প করছিলেন। আমি তাদের কথাগুলো শুনতে পাই, আর এই যে আমার ঘটনার কথাই বলছে তা ভালোভাবেই বুঝতে পারি। আপনি আমাকে এখন যা বললেন সেই কথা সেই সময় আমার মনেও উদয় হয়েছিল। সেই সময় আমিও ভাবি যাতে আমি আমার বাড়িতে ফিরে আসি, তার জন্যই সংবাদপত্রের সাহায্যে আপনারা এই মিথ্যে কথা প্রচার করে আমাকে প্রতারিত করবার চেষ্টা করছেন। তবে যাই হোক, সেই বাড়ির গিন্নির সাহায্যে আমি সমস্ত কথা কর্তার কানে তুলি। শুধু এটুকুই গোপন রাখি যে আমি সেই বিলাসী, আর আমাদের শাশুড়ির মৃত্যুর জন্যই যে এত গোলযোগ বেঁধেছে। আমি এই কথা গোপন করি ঠিকই, কিন্তু কর্তা আমাকে বিলাসী বলে সন্দেহ করেন, আর এর প্রকৃত তথ্য জেনে বলবেন বলে প্রতিজ্ঞা করেন। যে ডাক্তার আমার শাশুড়ির মৃতদেহ পরীক্ষা করেন তার সাথে মনে হয় কর্তা মশাইয়ের আলাপ ছিল। যাই হোক, তিনি সেখান থেকেই বোধহয় আমার শাশুড়ির মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারেন এবং আমাকে বলেন যে সংবাদপত্রে যে খবর বের হয়েছে তা সত্যি, এটা পুলিশ কর্মচারীদের কোনো রকম কৌশল না। এভাবেই যখন আমি সব সত্যি জানতে পারি তখনই আমি নিজের বাড়িতে ফিরে আসি, না হলে আপনারা আমার খোঁজ কিছুতেই পেতেন না। বিলাসের কথা শুনে আমি খুবই আশ্চর্য হলাম এবং মনে মনে ভাবলাম যে এই পুলুটা স্ত্রীলোকের কি অসাধারণ বুদ্ধি। এই সময় বিলাসীকে আবার সেই গহনাটির কথা জিজ্ঞাসা করলাম। সেই সব গহনা যে তারই, এ কথা সে এবার স্বীকার করল এবং বলল, আমি গগনের কাছে ওসব গচ্ছিত রেখেছি। তবে গগন যে তার উপপতি সে কথা কিন্তু এখনো সে স্বীকার করল না। বুঝলাম মেয়ে মানুষের লজ্জাই তার একমাত্র অস্বীকার করবার প্রধান কারণ। তাকে সেদিনের মতো বিদায় দিলাম আর বললাম, আচ্ছা, এই গগন বাড়িতে ফিরে এলে সময় মতো একদিন দুজনে আমার কাছে এসে তোমাদের গহনাগুলি নিয়ে যেও। আমার কথা শুনে বিলাসী সেখান থেকে চলে গেল। এই ঘটনার ৩-৪ দিন পরে একদিন বিলাসী ও গগন ঘোষ দুজনে আমার কাছে এসে উপস্থিত হলো। তাদের যেসব গহনাগাটি আমার কাছে ছিল তা তারা চাইল। তাদের কথা শুনে আমি বললাম, গহনাপত্র সব আমার কাছেই আছে, আমি এখনই তোমাদের তা ফিরিয়ে দিতে পারি, কিন্তু এসব গহনা ফিরিয়ে দেওয়ার আগে আমি গগনকে ২-৪টে কথা জিজ্ঞেস করতে চাই। আপনার যা ইচ্ছে হয় তা স্বচ্ছন্দে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এর আগে তোমাদের যে সামান্য ভয়ের কারণ ছিল তা যে এখন আর নেই, এই কথা বোধহয় তুমি শুনে থাকবে। সবই শুনেছি। যখন আমরা কোনো দোষে দোষী নয় তখন আমাদের আর ভয়ের কারণ। এমন অবস্থায় তুমি আমার কথার জবাবে যে সব সত্যি কথাই বলবে, এটা আমি বোধহয় তোমার থেকে আশা করতে পারি। মিথ্যে বলবো কেন? আপনি আমাকে যা জিজ্ঞেস করবেন আমি যতটা জানি সব সত্যিই আপনাকে বলবো। তুমি বিলাসীকে চেনো? না চিনলে আর তার সঙ্গে আপনার কাছে আসবো কি করে? ও তোমার কে হয়? ও আমার কেউই নয়। ও সোনার বেনের মেয়ে, আর আমি গোয়ালা। তোমরা এক জাতি নও তা আমি জানি, কিন্তু ওর সাথে তোমার কোনো রকম বৈধ বা অবৈধ সম্পর্ক আছে কি? আপনি তো সে কথা আগেই জানতে পেরেছেন, আমি আর এখন সে কথার কি উত্তর দেব? বিলাসীর শাশুড়ি এই কথা জানতেন? জানতেন। অনেকদিন ধরেই ওরা আমার বাড়িতে গিয়ে বাসা করেছে, তখন উনি স্বচক্ষে সবই দেখেছিলেন। তা তুমি যেসব গহনার জন্য আমার কাছে এসেছো সেসব গহনা কার? সেই সব গয়নাই এখন বিলাসীর। আচ্ছা, সেসব গহনা তোমার কাছে এলো কিভাবে? আমরা দুজনে মিলে সব গয়নাগাটি আমার কাছেই রেখেছিলাম। এসব গহনা যে বিলাসীর তা সে পূর্বে একবার অস্বীকার করেছিল, তার কারণ কিছু বলতে পারো? সে স্ত্রীলোক, বোধহয় ভয় পেয়ে অস্বীকার করে থাকবে। সে যাই হোক, বৃদ্ধাকে তুমি শেষ কোন দিন দেখেছো? যেদিন ওর মৃত্যু হয় সেই দিনও আমি তাকে দেখেছিলাম। সেদিন কখন তুমি তাকে দেখেছিলে মনে আছে? বোধহয় বেলা 10টা-11টা হবে। সকাল 10টা-11টার সময় তুমি বৃদ্ধাকে কোথায় দেখেছিলে? তাঁর বাড়িতেই তাকে দেখেছিলাম। বিলাসী সে সময় কোথায় ছিল? সেই সময় সে কোথায় ছিল তা আমি জানি না, কোনো কাজে গিয়ে থাকবে হয়তো।
একটা বিশেষ কাজে সেদিন আমাকে অন্য জায়গায় যেতে হয়েছিল। সেই জন্য আমি সকাল সকাল খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোই। এর কয়েকদিন আগে থেকেই বৃদ্ধার খুব জ্বর হয়েছিল বলে আমি একবার তাঁকে দেখে আর বিলাসীকে বলে যাব বলে ঠিক, কারণ আমার ফিরতে যে কদিন লাগবে তখন তা আমি ঠিক জানতাম না। আমি ওদের বাড়িতে ঢুকে দেখলাম যে বৃদ্ধা ভীষণ জ্বরে একেবারে অস্থির হয়ে পড়েছেন এবং দাওয়ার ওপর যেখানে শুয়েছিলেন সেখান থেকে ওঠার চেষ্টা করছেন। বিলাসী বা অন্য কেউই সেই সময় বাড়িতে ছিল না। বৃদ্ধার এমন অবস্থা দেখে আমি তাড়াতাড়ি তাঁর কাছে গেলাম, কিন্তু তাঁর কাছে পৌঁছনোর আগেই তিনি দাওয়ার ওপর থেকে একেবারে নিচে পড়ে গেলেন। সেখানে কতগুলো ইট ছিল, তার একটার ওপর মাথা ঠুকে যাওয়ায় সেখানে চোট লাগে আর একটু রক্তও বের হয়। এই দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। বিলাসী বিলাসী বলে দু একবার ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া না পেয়ে আমি বৃদ্ধাকে আস্তে আস্তে উঠিয়ে দাওয়ার উপর শুইয়ে দিই। সেই সময় বৃদ্ধা একেবারে অজ্ঞান হয়ে পড়েছিল। তাকে দু একটা কথা জিজ্ঞেস করে বুঝলাম কথা বলবার ক্ষমতা আর তার নেই। বুঝতে পারলাম তার মৃত্যু আসন্ন। সেই জন্যই বিলাসীর অপেক্ষায় আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম। সেই সময় আমার মনে হলো আমার এখানে আর অপেক্ষা করাটা ঠিক হবে না। জাহাজ ছাড়তে আর বেশি দেরি নেই। অনেক সময় খুব বয়স হয়ে গেলে সহজে মৃত্যু হয় না, মরতে মরতে 2-4 দিন হয়ে যায়। এইসব ভেবেই আর বিলাসীর অপেক্ষা না করে আমি সেখান থেকে চলে যাই। এই সবেমাত্র কালই আমি ফিরেছি। এসে শুনলাম বৃদ্ধা নাকি মারা গিয়েছেন। বিলাসীও পুলিশের টানাটানিতে পড়েছিল, আর আমার উপর সন্দেহ হওয়ায় আমার বাড়িতেও খানা তল্লাশি হয়েছে। তবে এখন সমস্ত গোলযোগ মিটে গেছে, আপনাদের মনের সন্দেহ দূর হয়েছে। এখন আমার বাড়ি থেকে আনা গয়নাগুলো আমাদের ফিরিয়ে দিন, আমরা যে যার বাড়িতে ফিরে যাব। এই মোকদ্দমার অনুসন্ধানের কাজ পরিত্যাগ করবার পরেও আমার মনে যেসব বিষয়গুলি জানবার ইচ্ছে ছিল, গগনের কথা থেকে তার সবটাই জানতে পারলাম। আমি ওদের আর কোনো কথা না বলে আমার কাছে যেসব গহনাগাটি ছিল তা এনে ওদের হাতেই দিলাম। ওরা সমস্ত জিনিস বুঝে নিয়ে সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল। আমিও নিজের অন্য কাজে মনোনিবেশ করলাম। এই মোকদ্দমার যেভাবে সূচনা হয়েছিল এবং যেভাবে তা শেষ হলো তা তো আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন, কিন্তু বিলাসীর শেষে কি পরিণাম হয়েছিল তা কি আপনারা জানতে চান? সেই ঘটনাই বরং এখন আপনাদের বলি। এই ঘটনার কয়েক মাস পরে অন্য কোনো এক কাজে যেখানে বিলাসী থাকতো সেইখানে একবার যেতে হয়। এইবারে সেখানে গিয়ে আর সেই বাড়িটা দেখতে পেলাম না। এই ব্যাপার দেখে কিভাবে তার বাড়িঘর নষ্ট হয়ে গেল জানবার জন্য আমার মনে বেশ কৌতূহল জন্মালো। তখন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ওই পাপিষ্টা বিলাসী গগন ঘোষের পরামর্শ অনুযায়ী বৃদ্ধার পরিত্যক্ত সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে ফেলে সেই সময়ের প্রিয় বন্ধু গগন ঘোষের কাছেই সেই টাকা পয়সা জমা করে রাখে। বিলাসীর গহনাগাটি তো আগেই তার হস্তগত হয়ে গিয়েছিল। এখন বিষয় সম্পত্তি বিক্রি করে যে টাকা পয়সা পেয়েছিল সেই অর্থ গগনেরই হস্তগত হলো। প্রথম সে বিলাসীকে খুব যত্নের সঙ্গেই নিজের বাড়িতে তাকে থাকবার জায়গা দেয়, এমনকি নিজের পরিবারের থেকেও তাকে বেশি ভালোবাসা দেখাতে থাকে। কিন্তু গগনের এই ভালোবাসা বেশি দিন টিকল না। বিলাসী যেমন মহাপাপে লিপ্ত হয়ে নিজের প্রধান রত্ন অকপটে গগন ঘোষকে দান করেছিল, তার ফল সে ভোগ করতে শুরু করে কিছুদিন পর থেকে। ছলে বলে কৌশলে প্রথমে গগন বিলাসীকে তার বাড়ি থেকে বার করে দেয়, তারপর প্রচার করে দেয় যে বিলাসীর গহনাগাটি টাকা কড়ি যা গগনের কাছে ছিল তা সমস্তই বিলাসী নিয়ে গেছে। গগন এই কথা প্রচার করে ঠিকই, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। অথচ সেই সব বিষয় যাতে বিলাসী আবার ফিরে পায় তার চেষ্টাও কেউ করেনি। তখন বিলাসী কেঁদে কেঁদে লোকের দরজায় দরজায় বেড়াতে থাকে। গগনের প্রায় পায়ে ধরে কত তোষামত করে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। বিলাসী তার নিজের সঞ্চিত অর্থের কানা করিও ফিরে পায়নি আর। এইভাবে 2-4 দিন উপবাস করে অবশেষে সে অন্য লোকের বাড়িতে দাসী বৃত্তি করবে বলেই ঠিক করে।
কিন্তু যে ভদ্রলোকই তার চরিত্রের কথা শোনে সেই তাকে নিজের বাড়ি থেকে বের করে দেয়। যে যৌবনের অহংকারে মত্ত হয়ে বিলাসী এই মহাপাপে লিপ্ত হয়েছিল, এখন তার সেই যৌবন আর নেই। কিন্তু তার আগের চরিত্র দোষের জন্য কোনো ভদ্রলোকের বাড়িতে তার স্থানও হয়নি। এমন অবস্থায় পড়লে শেষ পর্যন্ত যা হয়ে থাকে, এখন বিলাসীরও সেই দশাই হয়েছে। পেটের জ্বালায় এখন তাকে ভিক্ষা করেই দিন যাপন করতে হয়। আশা করছি আজকের গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনের আইকনটা ক্লিক করতেও কিন্তু ভুলবেন না।